আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা কিনা মাত্র এক বিকেলের মধ্যে গোটা বিশ্বের মানচিত্রটাই আমূল বদলে দিয়েছিল। আর এই প্রশ্নটাই কিন্তু পলাশির যুদ্ধের একেবারে কেন্দ্রে। পলাশি নামটা শুনলেই ভারতীয় ইতিহাসের এক যুগান্তকারী পরিবর্তনের কথা মনে পড়ে যায়, তাই না? আচ্ছা, ১৭৫৭ সালের ২৩শে জুন ঠিক কী ঘটেছিল সেটা বুঝতে গেলে সবার আগে আমাদের এই লড়াইয়ের দুটো প্রধান চরিত্রকে একটু চিনে নিতে হবে। একদিকে ছিলেন বাংলার নবাব সিরাজ উদ্দৌলা, মানে তখনকার শাসক, আর অন্যদিকে ছিল একটা বাণিজ্যিক কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা কিনা নিজেদের একটা আলাদা দেশের মতোই চালাত। এবার তাকানো যাক দুই পক্ষের শক্তির দিকে, আর এখানেই কিন্তু আসল চমকটা। নবাবের সৈন্য সংখ্যা ছিল প্রায় ৫০,০০০, আর কোম্পানির মাত্র ৩,০০০-এর কিছু বেশি, মানে ১৫ গুণেরও বেশি বড় একটা সেনাবাহিনী ছিল নবাবের, ভাবা যায়? কিন্তু এই লড়াইটা তো শুধু জমি দখলের জন্য ছিল না, এর পেছনে ছিল কোম্পানির লাগাতার উস্কানি আর অপমান। এমন সব কাজ তারা করছিল যা নবাবের পক্ষে আর মুখ বুঝে সহ্য করা সম্ভব হচ্ছিল না। আর এখানেই গল্পের আসল মোড়। পলাশির যুদ্ধের ফলাফল কিন্তু ময়দানে ঠিক হয়নি। প্রথম গুলিটা ছোড়ার অনেক আগেই সবটা ঠিক হয়ে গিয়েছিল, তবে যুদ্ধক্ষেত্রে নয়, বরং কিছু গোপন আলোচনার টেবিলে। কারা ছিল এই ষড়যন্ত্রে? খোদ নবাবের দরবারেরই কিছু প্রভাবশালী লোক, আর তাদের নেতৃত্বে কে ছিল জানেন? নবাবের নিজের প্রধান সেনাপতি মীর জাফর, সঙ্গে ছিল রায়দুর্লভ, জগৎ শেঠের মতো আরও অনেকে। তো চুক্তিটা কি ছিল? রবার্ট ক্লাইভের প্ল্যানটা ছিল খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর। মির্জাফরকে কথা দেওয়া হলো, তিনি যদি তার বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তাহলে যুদ্ধের পর তাকেই বাংলার নতুন নবাব বানানো হবে। মানে সোজা সাপটা বিশ্বাসঘাতকতা। সিরাজউদ্দৌলা কিন্তু সন্দেহ করেছিলেন, কিন্তু তারপরেও তিনি মির্জাফরকে ক্ষমা করে দেন। আর তার বিনিময়ে মির্জাফর কি করলেন? যুদ্ধের ঠিক আগে পবিত্র কোরআন ছুঁয়ে আনুগত্যের শপথ নিলেন, একটা পুরোপুরি মিথ্যা শপথ। তো চলুন এবার ফিরে যায় সেই ২৩শে জুনের দিনে। দেখা যাক কিভাবে এই ষড়যন্ত্রটা বাস্তবে রূপ নিল। সকাল ৮টা নাগাদ নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদনের নেতৃত্বে তুমুল আক্রমণ শুরু হয়। ব্রিটিশরা রীতিমতো চমকে যায়, কিন্তু এরপরই ভাগ্য আর বিশ্বাসঘাতকতা একসঙ্গে খেলা দেখায়। দুপুরে হঠাৎ তুমুল বৃষ্টিতে নবাবের সব বারুদ ভিজে অকেজো হয়ে গেল, আর ব্রিটিশরা তারা নিজেদের বারুদ ঠিকই বাঁচিয়ে রেখেছিল। এর মধ্যেই একটা গোলার আঘাতে মারা গেলেন বিশ্বস্ত সেনাপতি মীর মদন। আতঙ্কিত সিরাজ তখন মীর জাফরের কাছে পরামর্শ চাইলেন, আর বিশ্বাসঘাতক মীর জাফর তাকে পিছু হটার পরামর্শ দিলেন। আর যেই না নবাবের বাহিনী পিছু হটতে শুরু করল, ব্রিটিশরা আক্রমণ করে পুরো ছত্রভঙ্গ করে দিল। একবার শুধু দৃশ্যটা ভাবুন। নবাবের প্রায় ৪৫,০০০ সৈন্য, মানে সেনাবাহিনীর বেশিরভাগ অংশই ষড়যন্ত্রকারীদের নির্দেশে শুধু দূরে দাঁড়িয়ে সবটা দেখল, তারা যুদ্ধই করল না। আর ব্রিটিশদের ক্ষয়ক্ষতির পরিমাণটা শুনলে আরও অবাক হতে হয়। মাত্র ২৭ জন। এই সংখ্যাটাই তো বলে দেয় যে এটা আসলে কোনো যুদ্ধই ছিল না, এটা ছিল একটা সাজানো নাটকের মঞ্চায়ন। ময়দানে নবাবের বাহিনীর পতনের পর ক্ষমতার হাতবদল হতে কিন্তু একদমই সময় লাগেনি, আর সেটা হয়েছিল খুবই নির্মমভাবে। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলেন, চেষ্টা করেছিলেন আবার ঘুরে দাঁড়ানোর, কিন্তু পারলেন না। আবারও বিশ্বাসঘাতকতার শিকার হয়ে ধরা পড়লেন। তাকে রাজধানীতে ফিরিয়ে আনা হলো এবং মীর জাফরের ছেলের নির্দেশে হত্যা করা হলো। আর এরপরে ব্রিটিশরা তাদের কথা রাখল, মীর জাফরকে বাংলার নতুন নবাব বানানো হলো, এক ক্ষমতাহীন পুতুল নবাব। তাহলে প্রশ্ন আসতেই পারে যে ২৫০ বছরেরও বেশি পুরনো এই একটা ঘটনা নিয়ে আজ আমরা এত কথা বলছি কেন? এর গুরুত্বটা ঠিক কোথায়? কারণ পলাশির এই তথাকথিত বিজয় ছিল সেই প্রথম ধাক্কা, যা ভারতে প্রায় ১৯০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দরজাটা খুলে দিয়েছিল। আর এর ফলাফল ছিল সুদূর প্রসারী। ভারতে তো ব্রিটিশ শাসনের শুরু হলই, সেই সঙ্গে বাংলার বিশাল সম্পদ পরিকল্পিতভাবে ব্রিটেনে পাচার হতে থাকল।
বলা হয় বাংলা থেকে লুট করা সেই টাকা দিয়েই ব্রিটেনের শিল্প বিপ্লবের ভিত তৈরি হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে উঠল এই অঞ্চলের আসল শাসক, আর কলকাতাকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক আর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠল, যা বদলে দিয়েছিল শুধু ভারতকেই নয়, গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে। সবশেষে তাই একটাই প্রশ্ন থেকে যায়, পলাশীর ঘটনাকে কি আদৌ একটা যুদ্ধ বলা চলে, নাকি এটা ছিল নিখুঁতভাবে কার্যকর করা একটা ষড়যন্ত্র? এই ঘটনা আমাদের এটাই ভাবতে বাধ্য করে যে একটা সাম্রাজ্য জয়ের জন্য সবসময় অস্ত্রের প্রয়োজন হয় না, কখনো কখনো বিশ্বাসঘাতকতাই সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে।